ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বাংলা ব্যাকরণে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের প্রথম ক্লাসে কি করেছি না ধ্বনি পরিবর্তনের ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, এগুলো জেনে এসেছি। আজকে আমরা ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের ওপর সেকেন্ড ক্লাসটি করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসে দেখো কি বলছে না উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ করতে বলছে। ধ্বনি পরিবর্তনের ক্লাসে আমরা এবার দেখতে পাবো। আগের দিন আমরা ক্লাসে দেখতে পেয়েছিলাম ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলে, বিবৃত স্বরধ্বনি কাকে বলে, পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে, সম্মুখ স্বরধ্বনি কাকে বলে, এগুলো জেনে এসেছি। কিন্তু আজকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে উচ্চারণের স্থান। আমরা কোথা থেকে কি উচ্চারিত করছি সেইগুলো জানবো। দেখো প্রথমেই বলেছে কি উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ করতে বলছে। যেমন কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, ওষ্ঠধ্বনি, কণ্ঠ তালব্যধ্বনি। দেখো তালব্যধ্বনি, ওষ্ঠধ্বনি, কণ্ঠ তালব্য। কণ্ঠধ্বনিতে কি হচ্ছে, শুধু কণ্ঠ আসছে, অর্থাৎ কণ্ঠ থেকে আমরা যেগুলো উচ্চারিত করছি সেইগুলো। তালব্য ধ্বনিতে কি হচ্ছে, তালব্য ধ্বনিতে আসছে তালুর সাহায্যে যেগুলো উচ্চারিত হয়। ওষ্ঠধ্বনিতে কি হচ্ছে, ঠোঁট আসছে বা ওষ্ঠ আসছে। তারপরে কণ্ঠ তালব্য ধ্বনিতে কি আসছে, দেখো কণ্ঠ যেমন আসছে তেমনই কি আসছে, কণ্ঠ প্লাস তালু আসছে। আর এটা দেখো কণ্ঠ ওষ্ঠধ্বনি, কণ্ঠ আসছে আর ওষ্ঠ আসছে। এটাতে কি আসছে, কণ্ঠ আসছে আর কি আসছে, ওষ্ঠ আসছে তার সাথে। আর শেষেরটা দেখো কি বলছে, মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনিতে কি আসছে, মূর্ধন্য ধ্বনিতে আসছে মূর্ধা, অর্থাৎ আমাদের মুখের ভেতর যে শক্ত যে জায়গাটা সেইটাকে বলা হয় মূর্ধা। তাহলে এই 6 ভাগে ভাগ করা যায় উচ্চারণের তারতম্য অনুযায়ী। দিয়ে দেখো তারপরে কি বলছে, কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে কণ্ঠধ্বনি বলা হয়। যেমন আমরা যখন উচ্চারণ করব অ, সেটা দেখো কণ্ঠ থেকে আসছে, বা আ, এগুলো দেখো কণ্ঠ থেকে আসছে। বা আমি ধরো বললাম এখানে কণ্ঠধ্বনির আরো উদাহরণ হবে ক, খ, গ, ঘ, এগুলো সবই কি না কণ্ঠধ্বনি উদাহরণ। তারপরে দেখো হর্ষই, দীর্ঘই, এগুলো তালব্য ধ্বনির উদাহরণ, অর্থাৎ তালুর সাহায্যে। হর্ষই যখন উচ্চারণ করব তখন সেখানে তালুর প্রভাবটা অনেক বেশি থাকবে। তারপর দেখো ওষ্ঠ, হস্যু, ওষ্ঠ দুটোর সাহায্যে কিন্তু উচ্চারিত হচ্ছে। সেখানে জিভটা হয়তো সংকুচিত হচ্ছে কিছুটা বা গুটিয়ে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, ওষ্ঠের প্রাধান্যটা এখানে অনেক বেশি হচ্ছে। হস্যু, দীর্ঘ, এগুলো। তারপরে দেখো 4 নম্বরটা বলছে কণ্ঠ তালব্য ধ্বনি, অর্থাৎ কণ্ঠ আর তালুর সাহায্যে যেটি উচ্চারিত হচ্ছে। যেমন কি এ, ওই, এই দুটো উচ্চারণ যখন আমরা করব তখন কি কণ্ঠ যেমন আসছে তেমনি আবার কি তালুও আসবে। তারপর কি কণ্ঠ ওষ্ঠধ্বনি, কণ্ঠ আসবে আর ওষ্ঠ আসবে। যেমন কি ও, ঔ, একটা কণ্ঠ আসছে আর একটা দেখো ঠোঁট দুটো কি হচ্ছে, একদম সংকুচিত হচ্ছে, ও, ঔ যখন উচ্চারণ করব। আর কি রি, রিতে উচ্চারণ করতে গেলে মূর্ধার একটা প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ মূর্ধার সাহায্যে যেটা উচ্চারিত হয় সেটাকেই বলা হয় মূর্ধন্য ধ্বনি। কণ্ঠ ওষ্ঠের সাহায্যে যখন উচ্চারিত হবে তখন সেটাকে বলা হয় কণ্ঠ ওষ্ঠ ধ্বনি। কণ্ঠ তালুর সাহায্যে উচ্চারিত হলে হবে কণ্ঠ তালব্য ধ্বনি।
তারপরে ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হলে তাকে বলা হয় ওষ্ঠধ্বনি। তালুর সাহায্যে উচ্চারিত হলে তাকে বলা হয় তালব্যধ্বনি। আর কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় তাকে বলা হয় কণ্ঠধ্বনি। তাহলে আমরা এই পোর্শনটা ভালো করে বুঝে নিলাম। তারপরে আমরা দেখো কি বলছে। বিভিন্ন স্বরধ্বনি উচ্চারণ রীতি আর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বানানটা আমরা এখানে একটু ঠিক করে নিই, একটা জফালা পড়বে। কি বলছে? অ। বাংলা ভাষায় অকার দুই রকমের উচ্চারণ রীতি রয়েছে, একটা স্বাভাবিক রীতি আর একটা অস্বাভাবিক বা বিকৃতি রীতি। স্বাভাবিক রীতিতে কি হচ্ছে, আমরা যখন বলবো অসীম, তখন দেখো অ এর উচ্চারণ হচ্ছে অসীম। অসুখ, সরল, সরল, অ এর কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে। দখল, খ উচ্চারণ হচ্ছে কিন্তু তার সাথে কিন্তু অ উচ্চারণটাও হচ্ছে। জল, অল, একটা অ উচ্চারণ হচ্ছে। জয়ের সাথে কি আসছে, জটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, বা জটাকে আমরা যদি একটু টেনে উচ্চারণ করছি তাহলে জয়ের সাথে অ পাচ্ছি, তাহলে কি এখানে অ এর প্রভাব। এগুলো হচ্ছে স্বাভাবিক রীতি। তারপর ফল, ফ এর সাথে অ আসছে, ফটাকে ভাঙলে ফ যোগ অ, তাই না? তাহলে স্বাভাবিক রীতিতে আমরা পেয়ে গেলাম। তারপর দেখো অস্বাভাবিক বা বিকৃতি রীতি। কি বলছে? অতুল থেকে অতুল, সবিনয়, সস্ত্রীক, সশিষ্য ইত্যাদি। যদি থেকে যদি, আমরা কি বলছি? যদি, জ দয়াসী, যদি। কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন দেখো কি উচ্চারণের প্রভাব অনুযায়ী আমরা যদি লিখি তাহলে হবে যদি। জয় ওকার। মধু থেকে মধু, ময় ওকার চলে আসবে। মন থেকে মন, ময় ওকার ন, মন। এগুলো কিন্তু দেখো অস্বাভাবিক বা বিকৃতি ঘটাচ্ছে, অ এর প্রভাবটাকে এখানে বিকৃতি ঘটাচ্ছে। তারপরে আয়ের প্রভাবটা আমরা দেখে নিই। অয়ের প্রভাব যেরকম আছে আয়েরও সেরকমই প্রভাব আছে। আ একটি দীর্ঘস্বর। আমরা আ যখন উচ্চারণ করবো তখনই কি হচ্ছে না, টেনে উচ্চারিত হচ্ছে। টেনে উচ্চারিত হলে তখন সেটাকে বলা হয় দীর্ঘস্বর। স্বাভাবিক উচ্চারণের মধ্যে রয়েছে দেখো বাবা, কাকা, মামা। দেখো আয়ের তাহলে কি হচ্ছে না, টেনে টেনে উচ্চারিত করছে। যখন আমরা বলছি বাবা, ব যোগ আ, এই আয়ের জন্য আমরা কি হচ্ছে, বা করে একটা টান হচ্ছে। তারপরে আবার কি, আবার যখন আমরা ব, তখন আবার কি হচ্ছে না, বাবা। সেরকমই দেখো কাকা যখন উচ্চারণ করছি তখনও তাই হচ্ছে, ক যোগ আ, আবার ক যোগ আ, কাকা, টেনে টেনে উচ্চারণ করছি, তাহলে কি দীর্ঘস্বর আ। মামার ক্ষেত্র তাই একই। তাহলে আমরা দুটি উচ্চারণের স্বাভাবিক হর্ষই আর দীর্ঘই, আর দুটি উচ্চারণ স্বাভাবিক। এই দুটোরই উচ্চারণ কি না স্বাভাবিক, হর্ষই দীর্ঘই আর হস্যু দীর্ঘ। এই দুটো না উচ্চারিত হতে না কম সময় লাগে না কি বেশি সময় লাগে। এই দুটো কি না মাঝামাঝি একটা সময়ের মধ্যে উচ্চারিত হয়ে যাচ্ছে। তাহলে কি হর্ষই দীর্ঘই আর হস্যু দীর্ঘ, এই দুটো উচ্চারণের স্বাভাবিক একটা টাইমের একটা ব্যালেন্স আসছে, তাই এটাকে বলা হয় স্বাভাবিক। স্বাভাবিক এর মধ্যে পড়ছে। তারপরে দেখো রিকার। রিও একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, যেমন ঋষি, বৃষ্টি। এগুলো দেখো না খুব বেশি আমরা টেনে টেনে উচ্চারিত করছি, না আবার খুব সময়টা কম লাগছে। তাহলে স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়ে গেলাম কি কি, একটা হচ্ছে ঋষি আর একটা হচ্ছে বৃষ্টি। এই দুটোই হচ্ছে রিকারের মধ্যে পড়ছে। তারপরে দেখো একার। একারে হচ্ছে স্বাভাবিক
উচ্চারণ, একদা, মেঘ, স্নেহ, প্রেম ইত্যাদি। এটাও কি স্বাভাবিক উচ্চারণের মধ্যেই রয়েছে, একারের মধ্যে একদা। তারপর দেখো আমরা যখন মেঘ উচ্চারণ করছি, ময় একার ঘ, ম যোগ এ যোগ ঘ সমান সমান কি না মেঘ। তারপরে দেখো স্নেহ, প্রেম ইত্যাদি হচ্ছে স্বাভাবিক উচ্চারণের মধ্যে রয়েছে। আর বিকৃত উচ্চারণের মধ্যে হচ্ছে ন্যাড়া থেকে ন্যাড়া। দেখো ন্যাড়া যখন উচ্চারিত হচ্ছে সেখান থেকে আমরা বলছি কি ন্যাড়া। আমরা কিন্তু ন্যাড়া উচ্চারণ করছি, কিন্তু লেখার সময় এটা লিখছি না, লেখার সময় আমরা কি লিখছি ন্যাড়া। তারপরে দেখো আমরা যখন বেলা বলছি তখন আমরা লিখছি কি বয় একার লয় আকার বেলা, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি বেলা, তখন উচ্চারণটা কি হচ্ছে বয় দফলা আকার লয়ে আকার বেলা, এই উচ্চারণ হচ্ছে। আবার দেখো আমরা যখন ব্যাটা উচ্চারণ করছি তখন আমরা বলছি বয় একার তয় আকার ব্যাটা, কিন্তু সেখান থেকে হয়ে যাচ্ছে কি বয় দফলা আকার টয় আকার ব্যাটা, অর্থাৎ একারটা একার হয়ে যাচ্ছে, একার হিসাবে উচ্চারিত হচ্ছে বা লিখছি আমরা। তারপর দেখো ওকার, ওকার হচ্ছে স্বাভাবিক উচ্চারণে হচ্ছে রোগা। আমরা কি হচ্ছি উচ্চারণে, দেখো রোগাটা কিভাবে উচ্চারিত করছি, রো গা, রোগা। যোগী, ওকার উচ্চারিত হচ্ছে। ভোগী উচ্চারিত হচ্ছে কি না ওকারটা স্বাভাবিকভাবে উচ্চারণ হচ্ছে এগুলো। তারপরে দেখো ঐকারের মধ্যে যৌগিক ধ্বনির মধ্যে রয়েছে দৈন, চৈতন্য। দৈনর মধ্যে দেখো রয়েছে কি ঐকার আসছে। আমরা যখন বলছি দৈন, দয় ঐকার দন্তের নয় জফালা, দৈন। চৈতন্য, চয় ঐকার ত দন্তের নয় জফালা, চৈতন্য। তাহলে রিকার, একার, ওকার, ঔকারের সবকটার আমরা কি স্বাভাবিক উচ্চারণ পেলাম, কিন্তু ঐকারেরটা কি যৌগিক স্বরধ্বনি। ঐকার আর ঔকার এই দুটো ধ্বনি কিন্তু যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির মধ্যে আবার রয়েছে দেখো ঔকারের মধ্যে মৌমাছি। যখন আমরা ভাঙছি, দেখো মৌমাছিকে যখন আমরা ভাঙবো তখন কি পাবো, মৌমাছিকে আমরা যখন ভাঙছি তখন দেখো পাচ্ছি ম যোগ ও, মৌ যোগ মা যোগ আ যোগ ছ যোগ হর্ষই, মৌমাছি। তারপর দেখো সৌরভ যখন হচ্ছে, সৌরভেও তাই দন্তের স যোগ ঔ, ঔকার আসছে। আমরা যখন ভাঙবো এগুলোকে বুঝতে পারবো। তাহলে যৌগিক স্বরধ্বনি কোন দুটো, যৌগিক স্বরধ্বনি হলো ঐকার আর ঔকার। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম। তারপরে দেখো কি বলছে, ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ ও উচ্চারণ রীতি। ব্যঞ্জন ধ্বনি কি, যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া, সাহায্য বানানটা একটু ভুল লেখা আছে এখানে, সাহায্য ছাড়া, সরি ঠিকই লেখা ছিল, আমারই ভুল হয়েছে, সাহায্য নিয়ে উচ্চারণ করা হয় সেগুলিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপকেই বলা হয় বা প্রতীক চিহ্নকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেরকম আমরা আগের ক্লাসে কি না স্বরধ্বনি হিসাবে পেয়েছিলাম বা স্বরবর্ণগুলো পেয়েছিলাম 11টি স্বরবর্ণ, সেরকম এখানে কি ব্যঞ্জন বর্ণ আমরা পাচ্ছি। কি কি না কি সেগুলো বা ব্যঞ্জন ধ্বনি কি আমরা যদি বলি তাহলে কি বোঝাচ্ছে না, যে স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারবে না, স্বরধ্বনিকে নিয়ে একসাথে উচ্চারিত হবে। স্বরধ্বনিকে নিয়ে একসাথে যখন উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তারপর দেখো ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় কি বা প্রতীক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ।
ব্যঞ্জন ধ্বনি কয়টি রয়েছে? 29টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে এবং ব্যঞ্জন বর্ণ 39টি রয়েছে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এগুলো সবগুলোই কি? দেখো কটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ক এর সাথে কি পাবো? ক যোগ অ পাবো। তারপর খ যখন আমরা ভাঙবো, খ কেও ভাঙলে আমরা কি পাবো? খ যোগ অ। তাহলে কি এই অটা কি? স্বরধ্বনি। তাহলে কি এই স্বরধ্বনিটাকে নিয়ে যখন উচ্চারিত হবে তখন তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়: স্পর্শধ্বনি, ঊষ্মধ্বনি, অন্তঃস্থধ্বনি, অযোগ বাহক ধ্বনি। তাহলে প্রথম আমরা জেনে নিই স্পর্শধ্বনি কাকে বলে। দেখো স্পর্শধ্বনি কাকে বলে? ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ করে যখন আমরা ম অব্দি উচ্চারণ করব তখন এই 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। কেন একে স্পর্শধ্বনি বলছে? কারণ এ যখন উচ্চারণ করছে তখন বাকযন্ত্রের নানা স্থানে কি হচ্ছে? স্পর্শ করতে করতে আসছে। যেমন আমরা ক যখন উচ্চারণ করব তখন দেখো কণ্ঠকে কি করবে? না কণ্ঠকে স্পর্শ করবে। আমরা যখন চ উচ্চারণ করব তখন চ কিভাবে উচ্চারিত হবে? চ তালুতে গিয়ে ঠেকবে। তারপর দন্তধ্বনি, এইগুলো কি? দাঁতে স্পর্শ করবে, স্পর্শধ্বনি, তাই একে বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের বিভিন্ন স্থানে ঠেকবে উচ্চারণের সময়, ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠেকবে। যেমন কণ্ঠতে ঠেকবে, তালুতে ঠেকবে, মূর্ধন্যতে ঠেকবে, দন্ততে ঠেকবে এবং কি ওষ্ঠতে ঠেকবে। এই ধ্বনিগুলি বর্গীয় ধ্বনিও বলা হয়। আর এই যে ধ্বনি, এই কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এইগুলোর কি? না এইগুলোর যে প্রথম বর্ণ সেইগুলিকে বলা হয় বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি। তাহলে 5টি বর্গ আছে এরকম: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, আর আরেকটা হলো প বর্গ। দেখো ক বর্গতে কি রয়েছে? ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গতে রয়েছে চ, ছ, বর্গে চ, ঝ, ঞ। ট বর্গতে রয়েছে দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গতে রয়েছে ত, থ, দ, ধ, দন্তের ন। প বর্গতে রয়েছে প, ফ, ব, ভ, ম। আর এই যে 5 নম্বর যে বর্ণগুলো রয়েছে, এই 5 নম্বর বর্ণগুলোকে আমরা কি বলি? নাসিক্য বর্ণ বলি আমরা সবসময়। আর প্রথমে এগুলোকে বলা হয় বর্গ। যেমন ক, চ, ট, ত, প, এগুলো কি? এগুলো এক একটা কিন্তু বর্গ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে ধ্বনিগুলোর বর্গীয় ধ্বনি কেন বলা হয়। 5 নম্বর যে 5টি যে বর্গ সেগুলো আমরা দেখতে পেয়ে গেলাম। তারপরে দেখো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি আবার 4 প্রকার হয়। একটা হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। স্পর্শ ব্যঞ্জনগুলো যেগুলো হয়, অর্থাৎ স্পর্শ করছে, আমরা এক্ষুনি দেখতে পেলাম যে কণ্ঠতে স্পর্শ করছে, দন্ততে স্পর্শ করছে, মূর্ধাতে স্পর্শ করছে, ওষ্ঠতে স্পর্শ করছে, সেগুলোকে আবার ঘোষ আর অঘোষ, অল্পপ্রাণ আর মহাপ্রাণ, এই 4 ভাগে ভাগ করা যায়। দেখো তাহলে প্রথমেই কি বলছে? না ঘোষ ধ্বনি কাকে বলে? যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় ঘোষ অর্থাৎ কণ্ঠস্বরের গাম্ভীর্য থাকে তাকে বলা হয় ঘোষ ধ্বনি। অর্থাৎ আমি যখন উচ্চারণ করব তখন কি হবে? সেই উচ্চারণের মধ্যে একটা গাম্ভীর্য ভাব যেরকম থাকবে তেমনি কি থাকবে? কণ্ঠস্বরে গাম্ভীর্য ভাবটা বেশি থাকবে।
আর এই যে ধ্বনিগুলো, ঘোষ ধ্বনিগুলো কিসে কিসে হয়? ঘোষ ধ্বনিগুলো হয় বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনিতে হয়। ঠিক আছে? বর্গের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম ধ্বনি যেমন রয়েছে, তৃতীয়ত রয়েছে, আমরা যদি এই ফাঁকা জায়গাটায় লিখি, এটা 1 2 3 4 5। ঠিক আছে? তাহলে এই 3 নম্বর স্থানে দেখো, আমরা যদি ক, খ, গ, ঘ, ঙ, তার মধ্যে এই 3 নম্বর যে ধ্বনি, এই যে 3 নম্বরের যেটা রয়েছে, একে আমরা কি বলবো? ঘোষ ধ্বনি বলবো। চতুর্থটাকেও আমরা কি বলবো? ঘোষ ধ্বনি বলবো। আর পঞ্চম যে ধ্বনি, তাকেও বলবো কি না? ঘোষ ধ্বনি। এই তিনটিকে আমরা একত্রে কি বলবো? ঘোষ ধ্বনি। যেমন দেখো, এখানে আমরা উদাহরণ হিসেবেও দেখতে পেয়েছি কি কি, গ, ঘ, ঙ। তারপরে দেখো বর্গের জ, ঝ, ইয়। তারপরে আছে দেখো ড, ঢ, মূর্ধন্য। তারপরে দ, ধ, দন্তের ন। তারপরে ব, ভ, ম। এগুলো সবকটাই কি না? এগুলো সবকটাই হলো ঘোষ ধ্বনি। তারপরে দেখো অঘোষ ধ্বনি কাকে বলে? অঘোষ ধ্বনি হচ্ছে যে স্পর্শ ধ্বনির উচ্চারণগুলি বা উচ্চারণের সময় কি হচ্ছে? কণ্ঠস্বরে মৃদু ভাব থাকে, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি। আমরা যেমন দেখো, এখানে যদি আমরা লিখি 1 2 3 4 5, এখানে আমরা পেয়েছিলাম কি? ক, খ, গ, ঘ, ঙ। তার মধ্যে এই তৃতীয়, চতুর্থ আর পঞ্চম, এরা কি? এরা হলো অঘোষ, ঘোষ। আর এই যে 1 আর 2, এরা দুজন কি? অঘোষ। তাহলে ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে কি? ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো সবকটাই কি না? অঘোষ ধ্বনি। আর দেখো অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? অল্পপ্রাণ ধ্বনি হলো বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনির উচ্চারণের সময় প্রাণ অর্থাৎ শ্বাসবায়ু জোরে বার না হলে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়। যেমন কি বলছে? প্রথম আর তৃতীয়। এখানে যদি আমরা আবার লিখি, তার মধ্যে কি না? যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় অঘোষ ধ্বনি পড়তে শুরু করেছিলাম আমি। অল্পপ্রাণ ধ্বনিতে কি বলছে? বর্গের প্রথম অর্থাৎ এই ক আর এই গ, এই যে প্রথম আর তৃতীয় ধ্বনি উচ্চারণের সময় প্রাণ কি হচ্ছে? শ্বাসবায়ু জোরে বার না হলে। জোরে বার হচ্ছে না, দেখো ক আস্তে করে বার হচ্ছে, গ আস্তে বার হচ্ছে, এই দুটো বা অল্প সময় লাগছে, যখন শ্বাসবায়ু অল্প সময়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি না? অল্প প্রাণ ধ্বনি। যেমন দেখো কি কি, ক, গ, চ, বর্গের জ, ট, ড, ত, দ, প, ব, এইগুলো। আর মহাপ্রাণ ধ্বনি কাকে বলছে? দেখো মহাপ্রাণ ধ্বনি হলো বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনির উচ্চারণের সময় প্রাণ অর্থাৎ শ্বাসবায়ু জোরে বের হলে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন হচ্ছে খ, ঘ, চ, বর্গের ছ, ঝ, ঠ, ড, থ,
দ থ ধ ফ ব। এছাড়াও হ কেও মহাপ্রাণ ধ্বনি বলা হয়। দেখো উচ্চারণ যখন আমরা করছি খ, তখন দেখো শ্বাসবায়ুটা কি করছে, জোরে বার হচ্ছে। আমরা যখন উচ্চারণ করছি ঘ, জোরে বার হচ্ছে। হও তেমনি কি হচ্ছে না, জোরে বার হচ্ছে। যখন এই শ্বাসবায়ু জোরে বার হবে তখন তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। তাহলে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি আমরা বুঝতে পেরে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো আরেকটু আমরা পড়ে নিই যে ঊষ্মধ্বনি কাকে বলে আর অন্তস্থ ধ্বনি কাকে বলে। এই দুটো আমরা জেনে নিই। ঊষ্মধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় ঊষ্ম অর্থাৎ শ্বাসবায়ুর ওপর বেশি জোর দেওয়া হয়, সেইগুলোকে বলা হয় ঊষ্মধ্বনি। যেমন দেখো আমরা যখন তালবেশ বলছি, তালবেশ, তখন কি হচ্ছে, শ্বাসবায়ুর উপর বিশেষভাবে একটা জোর সৃষ্টি হচ্ছে। তালবেশ যখন উচ্চারণ করছি তখন শ্বাসবায়ুর ওপর জোর দিচ্ছে এবং বেশি জোর দিচ্ছে। মূর্ধন্য স, দন্তের স, এগুলো সবকটাই কি না ঊষ্মধ্বনি। আর হচ্ছে শেষ দেখো আমাদের যেটা, সেটা হচ্ছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কি? অন্তস্থ ধ্বনির মধ্যে রয়েছে জ, র, ল, ব। এই চারটি স্পর্শধ্বনি আর ঊষ্মধ্বনির মধ্যে অবস্থান করলে তাকে বলা হয় অন্তস্থ ধ্বনি। তাহলে আমরা যখন জ উচ্চারণ করব তখন কি আমাদের এই যে স্পর্শধ্বনিগুলোর মধ্যে হয়েছিল কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, এইগুলোর মধ্যে কিছু না কিছু স্পর্শ করছে। আর কি? ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি আমরা কি পেলাম না শ্বাসবায়ুর উপর বিশেষভাবে জোর দিচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে অবস্থান করছে কি অন্তস্থ ধ্বনি। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে অন্তস্থ ধ্বনি কাকে বলে, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে, অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে, ঘোষ ধ্বনি কাকে বলে, অঘোষ ধ্বনি কাকে বলে, স্পর্শ ব্যঞ্জন কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, এগুলো আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে।